আমাদের দুর্ভাগ্য যেটা আমি এটাই বলতেছিলাম যে ধরেন আমরা তো যে 70-এর নির্বাচনের পর থেকে যে জিনিসগুলো বলছিলাম সেটা এর মধ্যে দেখেন ছাত্র সমাজের পক্ষ থেকে স্বাধীন বাংলার পতাকা পর্যন্ত উত্তোলন করা হলো, পাকিস্তান ডেকে নাকচ করে দেওয়া হলো, পাকিস্তানের পতাকা পুড়িয়ে দেওয়া হলো, জাতীয় সঙ্গীত ডিক্লেয়ার করা হলো, ইশতেহার পাঠ করা হলো। অর্থাৎ একদিক দিয়ে মুক্তিযুদ্ধের জন্য যে সমস্ত গ্রাউন্ডগুলো প্রস্তুত করা সেগুলো কিন্তু ছাত্রদের পক্ষ থেকে সেগুলো হচ্ছে, কিন্তু জাতীয় নেতৃত্ব কিন্তু সেখানে অ্যাবসেন্ট। আচ্ছা, তারা কিন্তু তখন পর্যন্ত আলোচনার মধ্যে, অর্থাৎ তাদের যে ট্র্যাপ করছে, পাকিস্তান যে ট্র্যাপ করছে যে এদেরকে করে একটা ম্যাসাকার করে শেষ করে দেওয়া, ক্র্যাকডাউন করে শেষ হয়ে যাবে, আর কিসের যুদ্ধ কিসের কি। অর্থাৎ যে যুদ্ধটা আমরা যেটা আমরা চাচ্ছিলাম সেটা কিন্তু সেইভাবে আসেনি। পাকিস্তানিরা পরবর্তীতে 25শে মার্চে যে আক্রমণের মধ্য দিয়ে আজকে সেই বাস্তবতাটাই কিন্তু সামনে নিয়ে আসলো যে পাকিস্তানিরা আর থাকা যাচ্ছে না, বা তাদের সাথে সহাবস্থান বলে আর কিছু আমাদের হবে না, অনিবার্য করে ফেললো কিন্তু পাকিস্তানিরা। আমাদের দিক থেকে কিন্তু যারা নেতৃত্ব ছিল তারা কিন্তু সেটা করে নাই। বিষয়টা কিন্তু পরিষ্কার, এই যে রাজনৈতিক নেতৃত্বটা। তো স্বাভাবিকভাবেই এর জন্য যেটা এখন আমি যদি পরে আসি যে স্বাধীনতার পরে ন্যাচারালি ওই নেতৃত্ব যখন স্বাধীনতার পরে রাষ্ট্রের দায়িত্ব আসলো, তো তাদের থেকে তো ওর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। তো যাই হোক, ওটা পরের ব্যাপার। আমি এখন আসি 25শে মার্চে, যেটা বললাম যে সেই সময় যেটা হলো যে আজকে একটা কিছু হবে এমন একটা সেনাবাহিনীর, অর্থাৎ ক্যান্টনমেন্টে কি হয় না হয় প্রতিটা দিন খবর আসে। তো ওই সময় তাদের সাথে যে আলোচনা করতেছিল আওয়ামী লীগ, আমাদের সেই ইয়াহিয়া খান চলে গেল পাকিস্তান, তারপরে এখানে ক্র্যাকডাউন করার জন্য একটা পুরো ক্ষেত্র প্রস্তুত করা হলো এবং যথারীতি ক্র্যাকডাউন হলো। গণমাধ্যম কর্মীদের নাকি অফ করে দেওয়া হয়েছে, তারা কোনো খবর একদম কোনো যাতে কালো, অর্থাৎ কালো রাত, অর্থাৎ সব ব্ল্যাক করে দিয়ে, ব্ল্যাক অর্থাৎ অন্ধকারের মধ্যে একটা একটা জাতির জন্ম হবে, সেটাকে নিমিষে আতুর ঘরেই গলা টিপে হত্যা করার মতো সুযোগটাকে করে দেওয়া হলো। এবং সেই দিন কোথায় তারা আক্রমণ করলো সেগুলো যেগুলো যে সেই সময় তো সেনাবাহিনীর অলরেডি যারা বাঙালি ম্যাক্সিমাম তারা ওপার নিয়ে গেছে, আর বাকিগুলো বিভিন্ন ক্যান্টনমেন্টে বিভিন্ন ছড়ায় ছিটায় আছে, তাদেরকেও ডিজার্ভ করে রাখা হয়েছে। আর সেই জায়গায় হলো যে ঢাকা শহরে যেটা ছিল যে রাজারবাগে পুলিশ লাইন, এইখানে পুলিশরা সেখানে থাকতো, তাদের কাছে কি বড় 303 রাইফেল ছিল, সেখানে আক্রমণ করা হলো। আমাদের বিডিআর যেটা ছিল পিলখানায়, সেখানে আক্রমণ করা হলো। ঢাকা আক্রমণ করা হলো দুইটা আর্মি যে জায়গায় সেখানে। এবং এটাকে তারপরেও এই পুলিশরা কিন্তু ওই 303 দিয়েই যতটুকু পারছে ততটুকু সময় কিন্তু তারা প্রতিরোধ করার চেষ্টা করছে। আমাদের বিডিআরও প্রতিরোধ করার চেষ্টা করছে। আর ঢাকা শহরে যেখানে মানুষ পাইছে রাস্তায়, যেখানে এমন কোনো জায়গা বাদ নাই, পাইলে রাস্তায় সেখানে কিল করা হয়েছে। এবং তাদের জিজ্ঞাসাটা এমন ছিল যে জহুরুল হল, অর্থাৎ যেটা ছিল ইকবাল হল, অর্থাৎ ওইখান থেকে সব আন্দোলনের ট্রেনিং বা ওইখান থেকে সব কিছু দিক নির্দেশনা আসতো, ওইটাকে জ্বালায় দাও। ইকবাল হলকে জ্বালায় দেওয়া হলো, জগন্নাথ হলকে জ্বালায় দেওয়া হলো। সেটা কিভাবে দেখলাম যে 25শে মার্চের রাত্রে তো এটা হলো, 26শে মার্চ পুরোপুরি কারফিউ ছিল। তো এমন 27শে মার্চ কিছুক্ষণের জন্য কারফিউ ব্রেক হলো। তো সেই সময় আমারই হলো যে আমি এই অবস্থায় যাব এবং দেখব যে ইকবাল হলের কী অবস্থা, আজকে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কী অবস্থা। এবং ওই অবস্থায় ওই ব্রেকের মধ্যে আমি গেছি সেখানে আমি নিজে যে দেখছি যে ইকবাল হলের তখনও ধোঁয়া ছুটতেছে, প্রত্যেকটা রুমের মধ্যে যেভাবে আগুন জ্বালাইছে। জগন্নাথ হলে তাই, এবং সেখানে যে মেরে ফেলছে তাদেরকে, একটা বিভৎস একটা অবস্থা। এবং তারা কতটুকু জিজ্ঞাসা যে কংক্রিটের তৈরি একটা শহীদ মিনার, এটা কোনো মানুষ না, অন্য কোনো কিছু না, কিন্তু সেটার মিনারগুলোকে একেবারে সব ধ্বংস করে শোয়াই দিছে। তার মধ্যে দিয়ে আবার আর্মি পাহারা সেখানে, যাতে ওইখানেও যাতে কেউ না। তো ওইখান থেকে এটাই ছিল 25শে মার্চ আর 26শে মার্চে ঢাকার চেহারা। তো এই সময় কিন্তু তার মধ্যে দিয়ে ওগুলো বললাম যেটা, কিন্তু মানুষের মনের মধ্যে ভয় ঢুকাতে পারে নাই। কিন্তু এত কিছুর পরেও কিন্তু মানুষের মনের মধ্যে ভয় ঢুকে নাই। মানুষের মধ্যে ছিল যে না, আমার স্বাধীনতা আনতে হবে, এবং এটা অবশ্যম্ভাবী ছিল।
আজকে তারা যে ক্র্যাকডাউন করছে, আজকে দেখেন আজকেও আমি বিকালবেলা গেলাম মতিঝিলের TNT কলেজ যেটা আছে সেই কলেজের পেছনেই এবং TNT কলেজের পেছনে 2 জন পুলিশ সেই সময় মারা গেছে, তাদেরকে শহীদ হয়েছে, অর্থাৎ ও পুলিশরা তো তারপরে ছড়ায় ছিটিয়ে গেছে এই মতিঝিলের বিভিন্ন এলাকা দিয়ে তারা পালাইছে। সেই সময় তাদেরকে আমরা, আমার বাড়ি ফকিরাপুর ছিল, তাদেরকে সেই পুলিশের ড্রেস খুলে রেখে তাদেরকে লুঙ্গি দেয়া, গামছা দেয়া, আবার তাদেরকে ইজিভাবে যাতে তারা চলে যেতে পারে এবং প্রাইমারি ট্রিটমেন্ট দেয়া, এই সমস্ত কিন্তু আমরা দিয়েছি। এবং তার মধ্যেও কিন্তু অনেক পুলিশ মারাও গেছে এবং তার মধ্যে 2টা পুলিশ এখনও ওই TNT কলেজের পেছনে তার কবর দেয়া আছে, যেটা এখন পর্যন্ত তাদের নাম পর্যন্ত আমরা জানি না। তো এটা এর জন্য আজকে বলছি এবং আজকে আমি এই অনুষ্ঠানেও বলবো যে পুলিশ ভাইদেরকে বলবো সেটাকে আইডেন্টিফাই করে অন্তত তাদের ওইখান থেকে ওই স্মৃতি যদি তারা নিয়ে যায় তো ভালো, আর নাহলে আমি বলেছি যে ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেইটাকে রিজার্ভ করার বা যা যা করা দরকার আমি সেখানে করে দেবো। এবং তার সাথে এক শিশু বাচ্চাও মারা গেছে, তারও সেখানে কবর দেওয়া হয়েছে। তো এইরকম ঘটনা ছিল সেই সময় এই 25শে মার্চ আর 26শে মার্চকে কেন্দ্র করে। আর তার মধ্যে দিয়ে তো যেটা আমরা যেটা জানি যে 25শে মার্চের তখন তো সারা দেশের যেটা অবস্থা 12টার পরে চিটাগাঙে আমরা দেখছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সে মেজর জিয়া, সেই সময় প্রথম রিভোল্ট করলো, তাই না? প্রথম তার সেনাবাহিনীর মধ্যে রিভোল্ট করে তার যে অফিসার ছিল তাকে ধরে এনে মেরে ফেললো এবং মেরে ফেলার পরে তারপরে 27 তারিখে যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সেই স্বাধীনতার ঘোষণা করলো, যে ঘোষণার আমরা অনুপ্রাণিত হয়ে স্বাভাবিকভাবে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম। এইটাই ছিল বাস্তবতা। আমি আসলে এই জার্নিতে আসলে আসার চেষ্টা করছিলাম আর কি, যে এই স্বাধীনতার ঘোষণা পর্যন্ত। আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, মানে আমি সালাম ভাইয়ের একটা প্রসঙ্গের সাথে একটু যোগ করতে চাই। সালাম ভাই একটা কথা বলছেন না যে ওরা ট্র্যাপ করছিল, আমি একটু অন্যভাবে বলি। অন্যভাবে বলে যে এই যে বাংলাদেশ যে পাকিস্তান যে স্বাধীন হয়েছে এবং 46-এর যে ইলেকশনটা হলো, সেই ইলেকশনে কিন্তু এদেশের মানুষ এমনভাবে ভোট দিল, ওইটা একটা গণভোট হয়ে গেল পাকিস্তানের পক্ষে। দ্বিজাতি তত্ত্বের যেটা বিষয় ছিল সেটা ছিল যে মুসলিম অধ্যুষিত এলাকা নিয়ে পাকিস্তান হবে। তাহলে যে আমার মুসলমান ভাই ভাই একটা ব্যাপার, মুসলমান ভাই ভাই এই হিসাবে তো এটা হলো, নাহলে তো এটা বেঙ্গলের সাথে ওয়েস্ট বেঙ্গলে আমরা থাকতাম। কিন্তু কথা হলো যে পাকিস্তানি শাসকরা যে প্রত্যেকটা মুসলমান ভাই ভাই কুরআন ও হাদিসের যে স্পিরিট, এইটাকে লঙ্ঘন করে তারা 3 মার্চের পরের থেকে 25শে মার্চ পর্যন্ত আলোচনা যেটা করেছে, এটা টোটাল একটা প্রতারণা। এই যে প্রতারণাটা করলো, যেটা আমাদের যেমন কি বলে যে ইরান এবং ইয়ের আলোচনার সময় এই যে একজন মুসলিম ভাইয়ের প্রতি যে প্রতারণা, এবং 25শে মার্চ একজন মুসলমান আর মুসলমান যে হত্যা করার যে অপরাধ, যে গণহত্যাটা করেছে, এই অপরাধের জন্য আসলে পাকিস্তানি শাসকদের বিচার হওয়া উচিত। কিন্তু কথা হলো যে এই গণহত্যার সাথে জড়িত যে 195 জন সামরিক অফিসার ছিল, শেখ সাহেব বলেছিলেন যে আমি বাংলার মাটিতে তাদের বিচার হবেই, কিন্তু সিমলা চুক্তিতে তাদেরকে যেভাবে করা হলো, তাদের অবস্থান থেকে বেরিয়ে আসা হলো, এই 195 জনের বিচার বাংলাদেশের মাটিতে যদি করতে পারতেন আজকে, তাহলে আপনি বড় গলায় বলতে পারতেন যে আমরা এই গণহত্যার বিচার আমরাও করব। এবং এখন এত বছর পরে আমি মনে করি যে সবচেয়ে বড় অপরাধ করছে এক মুসলিম ভাই, নিরস্ত্র আরেক মুসলিম ভাইদের গণহত্যা করছে, এবং এই গণহত্যার একটা স্বীকৃতি জাতিসংঘে হওয়া উচিত এবং সেই অনুপাতে এখনো বিচার হওয়া উচিত। একদম, আমি আসলে এই পয়েন্টটাতে আসতে যাচ্ছিলাম যে আসলে এত বড় ঘটনা ঘটে গেছে, বারবার প্রতি বছর এটা বললাম, 55 বছর পার করলাম, এখনই কিন্তু গণহত্যার স্বীকৃতি আমরা পাইনি। এবং এটা নিয়ে আসলে গবেষণার যারা করেন তারা যে খুব যে রিচ গবেষণা কোনো বিশ্ব জার্নালে উত্থাপন করেছেন, তেমন এটা আপনি কিভাবে পাবেন? দেশ স্বাধীন হলো, যারা গণহত্যা চালাইলো, তারপরে কি মানে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরেই সেই ভুট্টোকে বাংলাদেশে এনে লাল গালিচার সম্বর্ধনা দেওয়া হলো এবং তার সাথে যেভাবে বুকে মিলে কোলাকুলি করা হলো, অর্থাৎ আপনার সব ভুলে গেলেন একদম। অর্থাৎ যে আমাদের নিরীহ মানে বাঙালির উপরে যেভাবে আক্রমণ করলো, তার গণহত্যা চালাইলো, আমার মা বোনের উপরে রেপ করলো, অর্থাৎ সেগুলো আমি সব ভুলে গেলাম, নিমিষেই ভুলে গেলাম। কিসের জন্য? যে ক্ষমতাটায় টিকে থাকা যারা। আমি যে কথাটা ওই সময় বলছি যে তারা মনের থেকেই তো মুক্তিযুদ্ধের পক্ষে তারা সত্যিকার অর্থে স্ট্যান্ড নিতে পারে নাই।
এটা হলো আমার পরিষ্কার কথাটা, যে সময় আমরা বাংলাদেশের স্বাধীনতার পতাকা তুলছি, আমরা বাংলাদেশের স্বাধীনতার জাতীয় সঙ্গীত ডিক্লেয়ার করে দিচ্ছি, তারা নেগোশিয়েট করে পাকিস্তানকে টিকানোর জন্য তারা চেষ্টা করছে। এমনকি মুক্তিযুদ্ধের সময়ও, সে সময় যে খন্দকার মোস্তাক যে শেখ মুজিবকে মারলো, এই খন্দকার মোস্তাকের নেতৃত্বে সেই সময় পাকিস্তানের সাথে তারা কোলাবরেট করার জন্য সেই সময় পর্যন্ত তারা চেষ্টা। আসলে এই ইতিহাসগুলো জানারও একটা সময় এসে গেছে। সালাম ভাই যেটা বললেন এটা তো 100% সঠিক। যদি বললাম না যে 3 মার্চে যদি পার্লামেন্টে বসে যেত তাহলে কি আমলি গেলে করতো নাকি, তার আগেই তো যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যে নজরুল ভাই যে কথাটা বললেন, প্রতিরোধ তো গাজীপুরে তখনই শুরু হয়ে গেছে। সারা বাংলাদেশ যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু সেই সময় রাজনৈতিক নেতৃত্ব বা আওয়ামী লীগের নেতৃত্ব সেই সময় পাকিস্তানকে এবং নিঃসন্দেহে অবিভক্ত পাকিস্তানের সরকার প্রতিষ্ঠার জন্য তারা নেগোসিয়েশনে ছিল, কিন্তু জনগণ তখন যুদ্ধে নেমে গেছে।